হরমুজ প্রণালী পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট। প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। কিয়েভের রেল স্টেশনে রুশ হামলায় নিহত ৮, আহত ১২। পাল্টা আঘাতের হুমকি ইউক্রেনের। পশ্চিমাদের আকাশ সুরক্ষা সহায়তা কমেছে, অভিযোগ জেলেনস্কির। ইমরান খানের কারাবাসের ৩ বছর পূর্তি দিনে পাকিস্তানের সংঘর্ষ। পিটিআই নেতার অধিকার পুনর্বহালের আহ্বান অ্যামনেস্টির, মুক্তির সিদ্ধান্ত আদালতের, বলছে সরকার। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার নর্থ ক্যারোলাইনায় গুলিতে একই পরিবারের ৩ জন নিহত, আহত ১। কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালি, ২৭ শহরে সতর্কতা জারি। কিছুটা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের দাবানল। ভারতের আশাবে পানিবন্দী লাখো মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হরমুজ প্রণালীর নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে ঐতিহাসিক প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের দীর্ঘ আলোচনার পর হরমুজের ভৌগোলিক সীমানা এবং বাণিজ্যিক জাহাজের প্রবেশ ও বের হওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকলে শিগগিরই যৌথ ঘোষণা আসতে যাচ্ছে। তবে ওমানের সাথে এই চুক্তি প্রণালীর পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না বলেও সতর্ক করেন তিনি। দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্য ভেঙে তৈরি হচ্ছে এই নতুন আন্তর্জাতিক রুট, যা ২ থেকে ৪ মাস বা তার বেশি সময় কার্যকর থাকবে। নতুন নকশা অনুযায়ী নৌপথের বড় একটি অংশ থাকবে ইরানের জলসীমায় এবং কিছু অংশ পড়বে ওমানের আওতায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নতুন রুট চালু হলে লারাক দ্বীপ এবং ওমানের জলসীমায় থাকা সাময়িক বিকল্প পথগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। তবে হরমুজ পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হবে কিনা তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দেয়া তথ্যে। সেন্টকম জানিয়েছে, তেহরানের ওপর আরোপিত সামরিক অবরোধ কঠোরভাবে বাস্তবায়নে এ পর্যন্ত ৪৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে মার্কিন বাহিনী। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র আখ্যা দিলেও নেতানিয়াহু জানান, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে একাই যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে সুদূর এডেন উপসাগরেও। সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান অবিশ্বাস্য রকমের প্রতারণা করেছে বলে সম্প্রতি অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, তেহরানের নেতাদের আচরণ বুঝতে না পারায় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পই প্রথম নন। ১৯৭৯ সালের পর থেকে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট ইরানের নেতাদের মনের গতিবিধি বুঝতে গিয়ে যথেষ্ট হিমশিম খেয়েছেন। ইরানকে পারমাণবিক চুক্তি করতে বাধ্য করাটা যত সহজ ভেবেছিলেন ট্রাম্প, তা যে তত সহজ নয়, গত কয়েক মাসে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইরানের নেতারা রীতিমতো ট্রাম্পকে ধাঁধায় ফেলেছেন। সম্প্রতি তিনি ইরানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। ইরান ও ট্রাম্পকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সেই প্রতিবেদনে বলা হয়, ইরানি নেতাদের মন বুঝতে ব্যর্থ হওয়ার পর তেহরানের নেতাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এমন অভিযোগ তুলেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প নিজেকে প্রতিপক্ষকে চিনতে পারা ও তা কাজে লাগানোর একজন দক্ষ কারিগর মনে করেন। তবে ইরানের বেলায় তিনি সফল হতে পারেননি। শেষমেশ বলতে বাধ্য হয়েছেন ইরানি নেতারা তার সঙ্গে কপটতা করেছেন। ইরানের সঙ্গে একটি সুবিধাজনক চুক্তি করতে না পারার খেসারত ট্রাম্পকে রাজনৈতিকভাবেও দিতে হচ্ছে। বিশেষ করে যুদ্ধ নিয়ে ক্লান্ত ভোটারদের কাছে তার জনপ্রিয়তা কমছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে চলমান দ্বন্দ্ব বিশ্ববাজারে তেলের দামকে অস্থিতিশীল করে তুলেছে। এর মাসুল দিতে হচ্ছে মার্কিন ভোক্তা ও বিশ্ব অর্থনীতিকে। যদিও ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট নন যিনি ইরানের নেতাদের বুঝতে ব্যর্থ হয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টই ইরানের ধোঁয়াশাপূর্ণ শাসন কাঠামো এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন। অধিকাংশই সফল হতে পারেননি। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা এর ব্যতিক্রম। তিনি ইরানের সাথে 2015 সালে একটি পারমাণবিক চুক্তি করেছিলেন, যাকে তিনি একটি বড় অর্জন বলে মনে করেন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও তীব্র হয়েছে সংঘাত। মাইন বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পাল্টা বিমান হামলায় 1 লেবানিজ নিহত ও অন্তত 12 জন আহত হয়েছেন। এই উত্তেজনার মধ্যেই রোমে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে ইসরায়েল লেবানন আলোচনা চলছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো লেবাননে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েল লেবানন সীমান্তে রক্তপাত বন্ধ হয়নি। বুধবার দক্ষিণ লেবাননের মাজদাল জুন এলাকায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা হতাহত হন। এর পরপরই হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে তেল আবিব। টিবনিম শহরে একটি হামলায় কয়েকজন হতাহত হন। পাশাপাশি আল মানসুরি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেয় দখলদার বাহিনী। এই উত্তেজনার মধ্যে ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনা চলছে। জুনে হওয়া নিরাপত্তা কাঠামো অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং সীমান্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র সমর্পণেও অস্বীকৃতি জানিয়েছে। সংগঠনটির নেতা নাইম কাসেম এই আলোচনাকে লেবাননের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেছেন। এদিকে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তদন্ত। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল এবং লিগ্যাল এজেন্ডা বলছে, এপ্রিল মাসে লেবাননের সাংবাদিক আমাল খলিল ও আলোকচিত্রী জেইনাব ফারাজকে লক্ষ্য করে ইসরায়েল ইচ্ছাকৃত হামলা চালায়। হামলার পর উদ্ধারকারী দলকে কয়েক ঘণ্টা ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়া হয় না বলেও অভিযোগ করেছে তারা। বিশ্লেষকদের মতে সীমান্তে নতুন এই সহিংসতা রোমের আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। যদিও উভয় পক্ষ যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের কিয়েভে একটি রেল স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 12 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় রেল স্টেশন ছাড়াও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি প্রধান লজিস্টিক হাব ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রাশিয়ায় মোতায়েন করা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানো হলে সেগুলোকে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। এদিকে 2025 সালের তুলনায় চলতি বছর পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের 3 বছর পূর্ণ হওয়ার দিনে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করলে টিয়ার গ্যাস, লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ইমরান খানের সাংবিধানিক অধিকার সীমিত করার অভিযোগ তুলে তার অধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তার মুক্তির বিষয়টি আদালতের ওপরই ছেড়ে দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের বন্দিদশার 3 বছর পূর্ণ হওয়ার দিন দেশটির বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। করাচির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজার হাজার পিটিআই সমর্থক ব্যানার, ফেস্টুন নিয়ে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন। আটক করা হয় অনেককে।
2023 সালের 5 আগস্ট গ্রেফতার হওয়া 73 বছর বয়সী ইমরান খান বর্তমানে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, দীর্ঘ সময় তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের দুটি স্বাধীন মানবাধিকার মেকানিজম তার আটক ও কারাবন্দী অবস্থার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ডান চোখের রেটিনার সমস্যাসহ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আদালতের তত্ত্বাবধানে তাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় আবাসন, চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেয়া হচ্ছে। একই সঙ্গে সরকার সাফ জানিয়েছে, আইনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার মুক্তির সুযোগ নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গুলির ঘটনায় এক সন্দেহভাজন সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। ঘটনার কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। আবারও গুলিতে প্রাণ ঝরল যুক্তরাষ্ট্রে। বুধবার দেশটির নর্থ ক্যারোলাইনার ক্যাসওয়েল কাউন্টির প্রসপেক্ট হিল এলাকার ব্রুকস রোডের একটি বাড়িতে হঠাৎই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সময় সকাল 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্দুকযুদ্ধের এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান জানান, ঘটনাটিতে জড়িত এবং হতাহতদের সবাই বয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য। তবে নিহতদের এবং হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এসবিআই এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিশ্চিত করেছে, এটি একটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা এবং বর্তমানে স্থানীয়দের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো হুমকি নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। হিরোশিমা দিবসে জাপানের নানা আয়োজন, পারমাণবিক অস্ত্র বর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর। বিশ্বের 9 দেশে 12,000-এর বেশি ওয়ারহেড। থেকে এশিয়া, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ইতালির 27টি বড় শহরে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। ভ্যাটিকানেও পোপের অনুষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে ভবনের ভেতর। মন্টেনিগ্রোতে প্রচণ্ড গরম থেকে বাঁচতে সমুদ্রে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকরা, চেক প্রজাতন্ত্রের গৃহহীনরা। অন্যদিকে এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়াতেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। আরও এক দফায় তীব্র তাপপ্রবাহের কবলে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালির 27টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট। প্রচণ্ড গরমের কারণে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপ লিওর সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎকার ভবনের ভেতরে আয়োজন করা হয়। দর্শনার্থীরা বলছেন, প্রচণ্ড গরমে এটি সময় উপযোগী সিদ্ধান্ত। ইতালিতেই নয়, বলকান অঞ্চলেও তাপমাত্রা পৌঁছেছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচণ্ড গরম থেকে বাঁচতে মন্টেনিগ্রোর সমুদ্র সৈকতে ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। সৈকতে নেমে কিংবা ছায়ায় বসে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। ক্রমবর্ধমান তাপপ্রবাহের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন বিভিন্ন পেশাজীবীর মানুষও। জলবায়ু পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম ইউরোপের গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন গৃহহীন মানুষরা। প্রচণ্ড গরমে তাদের কাছে খাবার, ঠান্ডা পানীয় ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে সামাজিক সংগঠনগুলো। স্বেচ্ছাসেবীরা বলছেন, তাপপ্রবাহে পানি শূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি ঠেকাতে নিয়মিত মাঠে কাজ করছেন তারা। গৃহহীনদের অনেকেই ছায়া, নদীর পানি কিংবা শহরের কুলিং স্পটকে একমাত্র আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন। এদিকে পূর্ব এশিয়াতেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। দক্ষিণ কোরিয়ার সিওল ও আশেপাশের এলাকায় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। জাপানেও কয়েক সপ্তাহ ধরে চলছে অস্বাভাবিক গরম। প্রচণ্ড গরমের কবলে মানুষ থেকে শুরু করে চিড়িয়াখানার প্রাণীরাও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে। গরমে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে সপ্তাহ জুড়ে চলা ভয়াবহ দাবানলের তাণ্ডব কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে আগুনে প্রায় 10,000 একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে 700 বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় 67,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সপ্তাহের শেষ দিকে আবারও তাপমাত্রা বেড়ে যেতে পারে। একই সঙ্গে বাতাস ও দমকা হাওয়ায় আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা আর চরম আবহাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে দুর্ভোগ। ভারতের আসামে শত শত গ্রাম এখনও পানিতে তলিয়ে আছে। আর চিলির দক্ষিণাঞ্চলে নতুন করে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। বৈরী আবহাওয়ায় দুদেশেই দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শক্তিশালী হয়ে ওঠা এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। ফলে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্য নিরাপত্তা সংকট তীব্র হতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ নদী ব্রহ্মপুত্রের অববাহিকায় অবস্থিত ভারতের আসামে বর্ষা এলেই ফিরে আসে বন্যার দুর্ভোগ। তবে এবারের বন্যার ক্ষত এখনো শুকায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর সহ বিভিন্ন জেলার মানুষ স্মরণ করছেন সেই বিভীষিকাময় মুহূর্ত, যখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই বন্যার পানি পুরো গ্রাম গ্রাস করে। আসাম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 563টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো 12,000-এর বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন। অন্যদিকে টানা বৈরী আবহাওয়ায় চিলির দক্ষিণাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জুলাই থেকে ধারাবাহিকভাবে আঘাত হানা একের পর এক দুর্যোগের কারণে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। নতুন আরেকটি বন্যার আঘাত হানার আশঙ্কায় কোথাও কোথাও 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নদী ও জলাশয়ের কাছাকাছি বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে জলবায়ু পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, শক্তিশালী হয়ে ওঠা এল নিনোর প্রভাব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। এর ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি দেশে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র জানান, এল নিনো এরই মধ্যেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কোটি কোটি মানুষের জন্য নতুন সংকট তৈরি করছে। শিউলি রোসা, সময় সংবাদ। পারমাণবিক অস্ত্র বর্জনের নীতির প্রতি জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাশি। বৃহস্পতিবার হিরোশিমায় মার্কিন পারমাণবিক বোমা হামলার 81তম বার্ষিকীতে এই অঙ্গীকার করেন তিনি। স্থানীয় সময় সকালে শান্তির ঘণ্টা বেজে ওঠে। এ সময় পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিসহ 123টি দেশ ও অঞ্চলের প্রায় 50,000 অংশগ্রহণকারী হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে দেয়া এক ভাষণে তাকাচি বলেন, পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব এবং স্থায়ী শান্তি বাস্তবায়নের জন্য তিনি তার ক্ষমতার মধ্যে সবকিছু করবেন। তিনি 3টি পারমাণবিক অস্ত্র বর্জনের নীতি সমুন্নত রাখার বিষয়ে জাপানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। এদিকে হিরোশিমার মেয়র কাজুমি মাতসুইও বিশ্ব নেতাদের পারমাণবিক অস্ত্র বর্জনের আহ্বান জানান। বর্তমান বিশ্বে 9টি দেশের কাছে 12,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পারমাণবিক অস্ত্রের মজুদের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, উত্তর কোরিয়া, ইসরায়েল, ভারত ও পাকিস্তানের কাছেও রয়েছে পারমাণবিক ওয়ারহেড। বিশ্লেষকরা বলছেন, এখনও মজুদ থাকা পারমাণবিক অস্ত্র পৃথিবীকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট। আজ থেকে 81 বছর আগে 1945 সালের 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় দুটি শহর, প্রাণ হারান বহু মানুষ। এরপর আর কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না হলেও বর্তমান বিশ্বে 9টি দেশের হাতে রয়েছে 12,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড। সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম RT।
প্রতিবেদনটিতে বলা হয়, পারমাণবিক অস্ত্রের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার হাতে প্রায় ৫,৪৬০টি এবং যুক্তরাষ্ট্রের কাছে ৫,০০০-এর বেশি ওয়ারহেড রয়েছে। এই দুই দেশের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০% রয়েছে। এরপর রয়েছে চীন, যার কাছে প্রায় ৬২০টি পারমাণবিক বোমা রয়েছে। ইউরোপে ফ্রান্সের কাছে ৩৭০টি এবং যুক্তরাজ্যের কাছে প্রায় ২২০টি পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের কাছেও পারমাণবিক বোমা রয়েছে। ভারতের হাতে রয়েছে ১৯০টি এবং পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি ওয়ারহেড। এছাড়া উত্তর কোরিয়ায় অন্তত ৬০টি এবং ইসরায়েলের কাছে ৮০টি থেকে ৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ঝুঁকির কেন্দ্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারত পাকিস্তান সীমান্ত, উত্তর ও দক্ষিণ কোরিয়ার উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত এবং চীন তাইওয়ান ইস্যু। এসব অঞ্চলের যে কোনো বড় সংঘাত পারমাণবিক উত্তেজনা বাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। শীতল যুদ্ধের সময় বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল প্রায় ৭০,০০০। বর্তমানে সেই সংখ্যা অনেক কমে এলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও মজুদ থাকা পারমাণবিক অস্ত্র পৃথিবীকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট। ঈশিতা আক্তার, সময় সংবাদ। জার্মানিতে ডিএইচএল এর একটি কার্গো বিমানের সঙ্গে রহস্যজনক একটি ড্রোনের সংঘর্ষের ঘটনায় মিলেছে বিস্ফোরকের সন্ধান। এর পরপরই ঘটনাটি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট তদন্তের মোড় নিয়েছে। জার্মানির লাইপজিগ বিমানবন্দরের থেকে উড্ডয়নের পরপরই অজ্ঞাত একটি বস্তুর সঙ্গে ধাক্কা খায় ডিএইচএল এর একটি কার্গো বিমান। পরে নিরাপত্তার স্বার্থে বিমানটি হ্যানোভার বিমানবন্দরে অবতরণ করে। তদন্তে দেখা যায়, বিমানটির সঙ্গে ধাক্কা লাগা বস্তুটি ছিল একটি ড্রোন, আর সেটিকে একটি বিস্ফোরক ডিভাইস বহন করা হচ্ছিল। বিস্ফোরক বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার সময় লাইপজিগ বিমানবন্দরের দক্ষিণ রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে জার্মানির বিভিন্ন বিমানবন্দর, সামরিক স্থাপনা, জ্বালানি টার্মিনাল, সমুদ্র বন্দর ও লজিস্টিক্স কেন্দ্রের ওপর অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর একাধিক ঘটনা ঘটেছে। জার্মান ফেডারেল পুলিশের ধারণা, এসব ঘটনার পেছনে রুশ এজেন্টদের সম্পৃক্ততা থাকতে পারে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে রোবট। জটিল অস্ত্রোপচার সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। আগামীতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা সরকারের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও অপসারণের ঘটনায় ক্ষমা চেয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বুধবার কোম্পানিটির একজন জ্যেষ্ঠ নির্বাহী ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তখন তিনি মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। মেটার এই কর্মকর্তার সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রীর আর কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এর আগে মোদীর বক্তব্য সরানোর জন্য মেটাকে ৩ দিনের মধ্যে ক্ষমতা চাইতে বলা হয়। গেল মাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় প্রধানমন্ত্রী মোদীর পোস্টটি প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে শেয়ার করা হয়েছিল। ভারতে তরুণদের সাম্প্রতিক বিক্ষোভ মোদী সরকারকে দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন হতে পারে। তবে ওয়াংচুক বিশ্বাস করেন, সরকার চাইলে নিজেদের নীতি পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে। ওয়াংচুকের মতে, ভারতের সমস্যার মূল কারণ শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা। তিনি বলেন, বর্তমান পরীক্ষা পদ্ধতি মূলত মুখস্থ নির্ভর এবং চাকরির বাজারের প্রয়োজনীয় দক্ষতা যাচাই করতে পারে না। তাই ভবিষ্যতের কর্মসংস্থানের কথা মাথায় রেখে এখনই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। ফেডারেল রিজার্ভের সুদ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবরে দুর্বল হচ্ছে মার্কিন ডলার, যার প্রভাবে ঊর্ধ্বমুখী হয়েছে ব্রিটিশ পাউন্ড ও ইউরো।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার অপরিবর্তিত রাখার পাশাপাশি ভবিষ্যতে সুদহার বাড়ানো নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। এতে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, ওমানের মধ্যস্থতায় সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবরে বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা কমেছে। এতে মুদ্রাটির সূচক 0.07% কমে 99.65 পয়েন্টে অবস্থান করছে। ফেডের সুদহার অপরিবর্তিত রাখায় ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের মান 0.3% বেড়েছে। ডলার প্রতি বিনিময় হার 1.40 কানাডিয়ান ডলার। এদিকে ডলারের দুর্বলতার সুযোগে কিছুটা শক্তিশালী হয়ে উঠেছে ব্রিটিশ পাউন্ড। বৃহস্পতিবার এ মুদ্রার দর 0.1% বেড়ে পাউন্ড প্রতি দাঁড়িয়েছে $1.35। পাশাপাশি প্রতি ইউরোর দরও 0.1% বেড়ে $1.16 উঠেছে। 0.2% বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের মান। ডলার প্রতি বিনিময় হার 1.53 অস্ট্রেলিয়ান ডলার। তবে কিছুটা দুর্বল অবস্থানে জাপানি ইয়েন। ডলার প্রতি বিনিময় হার 147.25 ইয়েন। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যে জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে রোবট। এই প্রযুক্তি ব্যবহারে ফুসফুস, মূত্রতন্ত্র, স্ত্রীরোগ, অন্ত্র, পেট সহ বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার করা যাবে। চিকিৎসকদের মতে সার্জারিতে রোবট ব্যবহারে তুলনামূলক কম সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন রোগীরা। মানুষ নয়, অস্ত্রোপচার করছে রোবট। শুনতে অবাক লাগলেও যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে এই প্রযুক্তি। এতে যেমন নিখুঁতভাবে অপারেশন করা যাচ্ছে, তেমনি রোগী সুস্থ হতেও লাগছে কম সময়। লন্ডনের একটি হাসপাতালে দ্য ভিঞ্চি 5 রোবোটিক সার্জারি সিস্টেম ব্যবহার করে ফুসফুসের ক্যান্সারের অস্ত্রোপচার করেন সার্জন সাশা স্টামেনকোভিচ। অস্ত্রোপচারের সময় বিশেষ 3D ভিউর মাধ্যমে রোগীর শরীরের ভেতর খুব কাছ থেকে দেখা যায়। চিকিৎসকদের হাতের নির্দেশ অনুযায়ী কাজ করে এই রোবট। আমরা অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার করেছি। খুব ছোট রক্তনালী ও শ্বাসনালীর পাশ দিয়ে সফলভাবে টিউমার অপসারণ করেছি। এতে ফুসফুসের অনেকটা সুস্থ অংশও সংরক্ষণ করা সম্ভব হয়েছে। রোবোটিক প্রযুক্তির কারণে অস্ত্রোপচারের ক্ষত ছোট হয়, ব্যথা কম হয় এবং জটিলতা তৈরির ঝুঁকিও কমে। তাই রোগীরা তুলনামূলক কম সময় হাসপাতালে থাকতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মনে করছেন চিকিৎসকরা। যুক্তরাজ্য সরকারের দাবি, 2035 সালের মধ্যে ইংল্যান্ডে হওয়া প্রতি 10টি কিহোল অস্ত্রোপচারের মধ্যে 9টিতেই রোবোটিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে রোগীরা দ্রুত হাসপাতাল ছাড়তে পারবেন, খালি হবে শয্যা আর কমবে দীর্ঘদিনের অপেক্ষমান রোগীর সংখ্যাও। ইশিতা আক্তার, সময় সংবাদ। রাত গভীর হলে নিরাপত্তার দায়িত্ব আর মানুষের নয়, টহলে নামে রোবট কুকুর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাতের নিরাপত্তা কর্মীর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। রাত নামলেই বদলে যায় দৃশ্য। হাতে লাঠি বা টর্চ নয়, চার পায়ে নিঃশব্দে টহল দেয় এক অদ্ভুত প্রহরী। দেখতে কুকুরের মতো, কিন্তু সে কোনো প্রাণী নয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এক রোবট। মানুষের জায়গায় এখন নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে এই যান্ত্রিক প্রহরী। আর এমন দৃশ্যই এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। দক্ষিণ পশ্চিম আটলান্টার 445 ক্লিভল্যান্ড অ্যাপার্টমেন্টে প্রতি রাতে দুটি 4 পাওয়ালা রোবট প্রায় 200টি আবাসন ইউনিটের টহল দেয়। লিজিং অফিস বন্ধ হওয়ার পর পার্কিং এলাকা, প্রবেশপথ ও কমন এরিয়ায় নজরদারি চালায় তারা। আটলান্টা ভিত্তিক স্টার্টআপ আনটেন্ডের তৈরি এই ব্যবস্থার এই রোবটগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করে মানব অপারেটর। লাইভ ক্যামেরা ফিড পর্যবেক্ষণের পাশাপাশি রোবটের স্পিকারের মাধ্যমে সরাসরি বাসিন্দা বা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কথাও বলতে পারেন তারা। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি চালুর পর ওই অ্যাপার্টমেন্টে আবাসিক চুরি পুরোপুরি বন্ধ হয়েছে। গাড়ি চুরি কমেছে 75% আর গাড়িতে ভাঙচুরের ঘটনা কমেছে 65%। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আফ্রিকার বিরল সেক্রেটারি বার্ডের 5টি ছানার জন্ম হয়েছে যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায়। 95 বছরের ইতিহাসে এই প্রথম এমন সাফল্য পেল চিড়িয়াখানাটি।
আফ্রিকার তৃণভূমির প্রতীক হিসেবে পরিচিত সেক্রেটারি বার্ড এখন বিলুপ্তির ঝুঁকিতে। তবে দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায় 1 বছরে 5টি ছানার জন্ম সংরক্ষণ কর্মীদের জন্য বড় সুখবর হয়ে এসেছে। জন ও জলিন নামে একজোড়া পাখির ঘরে জন্ম নিয়েছে এই ছানাগুলো। 95 বছরের ইতিহাসেই প্রথমবারের মতো এই প্রজাতির সফল প্রজননের সাক্ষী চিড়িয়াখানাটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় কয়েক বছর ধরে পাখি দুটির আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। প্রথম দুটি ছানাকে গবেষণার স্বার্থে পরিচর্যাকারীরা বড় করেন। পরের 3টি ছানা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠছে। সেক্রেটারি বার্ড পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী শিকারী পাখিগুলোর একটি। ঈগল বা বাজ পাখির মতো আকাশ থেকে শিকার না করে লম্বা পা নিয়ে আফ্রিকার ঘাসভূমিতে হেঁটে বেড়ায়। শক্তিশালী পায়ের আঘাতে মুহূর্তেই শিকারকে অচেতন বা হত্যা করতে পারে। একটি পূর্ণবয়স্ক সেক্রেটারি বার্ডের লাথির গতি বা শক্তি এতটাই বেশি যে বিষধর সাপকেও আত্মরক্ষার সুযোগ দেয় না। তবে এই বিরল পাখির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের তালিকায় সেক্রেটারি বার্ড এখন বিপন্ন প্রজাতি। আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি কৃষিকাজ ও মানব বসতিতে রূপান্তরিত হওয়ায় দ্রুত কমছে তাদের আবাসস্থল। অবৈধ শিকার, বিদ্যুতের তারে দুর্ঘটনা এবং বাসা ধ্বংস তাদের সংরক্ষণ কমার অন্যতম কারণ। বন্য পরিবেশে এদের সবচেয়ে বড় হুমকি হলো আবাসস্থল হারিয়ে যাওয়া। তাই এমন সংরক্ষিত এলাকা গড়ে তোলা জরুরি, যেখানে তারা নিরাপদে বেঁচে থাকতে এবং বংশ বিস্তার করতে পারে। ভবিষ্যতে আশা করছি আবারও বন্য পরিবেশে তাদের সংখ্যা বাড়তে দেখব। বর্তমানে ইউরোপের বিভিন্ন চিড়িয়াখানায় মাত্র 79টি সেক্রেটারি বার্ড সংরক্ষিত রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ প্রণালী পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা। তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট। প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। ইমরান খানের কারাবাসের 3 বছর পূর্তি দিনে পাকিস্তানের সংঘর্ষ। পিটিআই নেতার অধিকার পুনর্বহালের আহ্বান অ্যামনেস্টির, মুক্তির সিদ্ধান্ত আদালতের, বলছে সরকার। এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার নর্থ ক্যারোলাইনায় গুলিতে একই পরিবারের 3 জন নিহত, আহত 1। কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।